ভিতরে কি হচ্ছে, তখন তারেক সিদ্দিকী জানে যে ভিতরে কি হচ্ছে, তারপরেও তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনা, জেনারেল শাকিল এবং অন্যান্য সেনা কর্মকর্তাদের রক্ষা করার ব্যাপারে কোন রকম পদক্ষেপ গ্রহণ করে নাই। এটাই হচ্ছে ইতিহাস, এটাই সত্য আমরা জানতে পারছি আজকে মেজর জাহিদের কাছ থেকে। তারপরে আপনি আমাকে বলেন, আপনি বলেছিলেন যে দুটো গ্রুপ ছিল, গোলাগুলি যখন শুরু হয় আপনার সেনা এই সিপাহীদের মধ্যে থেকে একটা গ্রুপ গোলাগুলি করেছিল, আর একটা গ্রুপ গোলাগুলিতে অংশগ্রহণ করে না, এটা একটু বলেন। এটা একটু তার আগে আসি স্যার। জি স্যার, সেটা হচ্ছে যখন মানে যে প্রধানমন্ত্রী তখন শাকিল স্যার যে কথোপকথনটা হয়েছিল, এই কথোপকথনটা একটু বলি স্যার। হ্যাঁ, এটা বলো, এটা আপনি জানেন কি কথা হয়েছে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত 44 রাইফেলের কিছু সন্ত্রাসী সৈনিক আপনার সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এখানে অরাজকতা সৃষ্টি করছে, আমাদের অতি সত্বর আমাদেরকে সাহায্য পাঠান বা এরকম সামথিং লাইক দিস বলতেছিল। তখন আমি সাথে সাথে স্যারকে মানে বলতে যে স্যারকে বললাম যে স্যার, আই ওয়ান্ট টু টক টু দ্য সোলজার্স। তো আপনি বললেন হ্যাঁ, আমি ইন দ্য মিন টাইমে আমি তখন একটা কথা বলতে করছি স্যার। ওই সময় সুবেদার নুরুল ইসলাম তখন সৈনিকদের, স্যারের যে মাইকের দরবার মাইক ছিল, সেই মাইকে নুরুল ইসলাম বক্তব্য দিচ্ছিলেন সৈনিকদের প্রতি, মানে সৈনিকদের থামানোর জন্য। উনি নুরুল ইসলাম চেষ্টা করছিলেন যে সৈনিকদের থামানোর জন্য। এটা বোঝা দরকার, তার মানে নুরুল ইসলাম এই বিদ্রোহের সাথে জড়িত ছিলেন না, তিনি থামানোর চেষ্টা করছিলেন। তো উনি বলতেছিলেন, রাগারাগি করতেছিলেন। আমরা উনি যেহেতু মানে সৈনিকরা ওদেরকে পিতার মতন সম্মান করে, উনি এই তোরা অস্ত্র নামা, অস্ত্র ফেলে দেখ, তোদের কোর্ট মার্শাল হবে, এইভাবে রাগারাগি করছে। তখন আমার মাথার মধ্যে আসলো যে এইভাবে না করে একটু সফটওয়্যারে বলি, ঠান্ডা হয়ে বলি। তারপর আমি স্যারের কাছে পারমিশন নিয়ে আমি নুরুল ইসলাম স্যারের কাছ থেকে আমি মাইকটা নিই, হ্যান্ড মাইকটা নিয়ে আমি বলি যে সৈনিকরা, আমি মেজর জাহিদি, ঘাসুরিয়া যুদ্ধে তোমাদের নায়ক লাপ্তু খান, ওয়াহিদুজ্জামান, কায়েস এবং আরেকজনের নাম মনে নাই, আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম। আমি নিজের জীবন বাজি রেখে তোমাদেরকে উদ্ধার করতে যদি যেতে পারি, তোমরা আজকে আমার কথা শুনবা, এটা আমার দাবি। তোমরা আমার কথা শুনো, তোমরা অস্ত্র ফেলে ভিতরে আসো। এই কথা বলে তখন স্যার আবার কথা বলছেন প্রধানমন্ত্রীর সাথে, আর আমাকে আবার সাইড করে বললেন যে জাহিদি, রিপিট ইট, মানে চালিয়ে যাও, তুমি চেষ্টা করো। তো আমি তখন ওইটা স্যার 2 থেকে 2.5 বার বলার পরে আমার গলা শুকিয়ে গেল। তো আমার গলা শুকিয়ে যাওয়ার পরে মেজর সালি স্যার নিলেন আমার মোবাইলটা, মানে মাইক ফোনটা। স্যার আর কথাই বলতে পারেননি। যখন কথা বলতে পারেনি তখন ইমদাদ স্যার নিলেন, নিয়ে কমান্ডার ইমদাদ, তো কমান্ডার নিয়ে উনি বলতেছিলেন যে বাবারা, আমার টোনেই আর কি, বাবারা আমি র্যাবে থাকাকালীন সময় তোমরা অনেকেই আমার সাথে অনেক অপারেশন করেছো, তোমরা অস্ত্র ফেলে আসো, তোমাদের সাথে আমাদের কথা আছে, আমি তোমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হলো, তোমরা আসো বাবারা, কথা বলো। এই কথা বলার সাথে সাথেই স্যার ওরা ভিতরে একদম ঢুকে পড়লো, মানে ফায়ার করতে করতে। যখন ফায়ার করতে করতে ঢুকে গেল স্যার, আমি তো স্যার গ্রাউন্ড সোলজার, তো আমি করছি পর্দা ফেলে একদম সামনে চলে আসছি। আমি থাম, অস্ত্র ফেলা, তোরা গুলি করবে না, আমি তোদেরকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, এই বলার সাথে সাথে স্যার কিছুক্ষণ পরে ওরা অস্ত্র ইনস্ট্রুমেন্ট গুলি করতেছিল। তো স্যার, তো আমার পিছনে একটা পিলার ছিল, ওই পিলারটা SS পাইপ দিয়ে মোড়ানো। পরবর্তী বুঝতে পারলাম ওখানে গুলি লেগে আমাকে পিছনটা ধাঁধা হয়ে গেল। আমার মানে আপনার স্প্লিন্টার লাগলো স্যার, স্প্লিন্টার লেগে আপনার পিছনটা ধাঁধা গেলে আমি প্রথম আহত হলেন স্যার। আমি স্টেজ থেকে পড়ে গেলাম স্যার। যখন পড়ে গেলাম তখন 2 জন সৈনিক আমার কাছে চলে আসে, দৌড়ে আসে, বললো যে স্যার, আমার লাপ্তু খানের আপনার নম্বরি, বা আমরা বুঝতে পারছি আপনি কে স্যার, আপনি আসেন। দর্শকরা আপনারা বুঝতে পারছেন যে লাটু খানের কাহিনী আমি কেন আগে বলেছিলাম। এই লাটু খানের কাহিনীর সাথে আজকে যে মেজর জাহিদি আজকে এখানে জীবিত আছেন এটা জড়িত। কারণ লাটু খানকে মেজর জাহিদি সেভ করেছিলেন BSF এর হাত থেকে, এবং সেটা সৈনিকেরা বলে নাই, এবং সেই কারণেই আপনারা জানবেন যে কিভাবে তাকে আর কোনো আক্রমণ করেনি, এবং তাকে যে গুলিটা করেছিল এটা ঠিক তার উদ্দেশ্যে না, গুলিটা হচ্ছিল এলোপাথারি। সেই অবস্থায় একটা পাইপে লেগে স্প্লিন্টারে তিনি আহত হয়ে যান,
তারপরে আহত হওয়ার পরে আপনি শুনলেন এটা যে আরেক দল বলছে স্যার, গুলি করছে কেন? তখন আমি যখন আমাকে বের করে নিয়ে যাচ্ছে স্যার, বের করে নিয়ে যাচ্ছে, তখন আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিল একজন। তো যখন আমরা বাইরে গেলাম স্যার, বাইরে যে তখন আমার পিছিয়ে পিছিয়ে আসতেছিল হচ্ছেন সুবিধানুল ইসলাম, ওনাকে নিয়ে আসতেছিলেন আর কি, আসতেছেন তখন নুরুল ইসলাম মানে যে চেষ্টা করেছিল প্রথমে থামানোর জন্য। জি। তো ওনাকে নিয়ে আসতেছিলেন, আমরা দুজনে বাইরে চলেছিলাম। বাইরে এসেই পশ্চিম পাশে সামনে একটা গাছ আছে, গাছের উপরে স্যার ওই বাঁধানো আছে, ওই বাঁধানো অনেকজন সৈনিক আছে, সব সৈনিকরা ওই মশারির ডান্ডা যেটা 400 রড দিয়ে যে সামনের দিকে ত্রিশূলের মতো থাকে স্যার, ওইটা হাতে নিয়েছিল, ওইটা দিয়ে আমাকে এলো পাথরে মার শুরু করে দিল স্যার। মার শুরু করে দেওয়ার সাথে সাথে স্যার আমি তখন ওই সুবিধানুল ইসলাম সামনে চলে আসলো, সামনে চলে আসে এই মারপিটা স্যার ভালো মানুষ, নুরুল ইসলাম আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। হ্যাঁ, তো এইটা বলার সাথে ওই একজন ওইটা দিয়ে বেরোনেটের মধ্যে করে ওইটা দিয়ে ভুতা দিয়ে দিচ্ছে স্যার আমার পেটে না লাগে হচ্ছে আমাকে সামনে ওনার পেটে লাগলো, ওনার পেট দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়লো, এটা আমি নিজ চোখে দেখেছি। নুরুল ইসলাম কি বেঁচে আছেন? না, মারা গেছে, শহীদ হয়েছেন স্যার। আল্লাহ তাকে বেহেশত নসিব শহীদ হয়েছেন স্যার, যে আপনাকে বাঁচানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা না উনি ওইটাতে মারা যায়নি, পরবর্তীতে ওনাকে মেরে ফেলা হয়েছে স্যার, মেরে ফেলেছে, কিন্তু উনি চেষ্টা করছেন সাধ্যমতো চেষ্টা করছে স্যার অফিসারদের বাঁচানোর জন্য। তারপর ওই পড়ে গেল স্যার। তো এখন আমাকে তখন করলো কি ওই সৈনিক দুটো এবং আরেকটা সৈনিক নাম হচ্ছে মুরাদ, ও পরবর্তীতে ওকে আমি আইডেন্টিফাই করতে পারছি, সে এখনো জেলে আছে। মুরাদ এবং আরেকজন সৈনিক দুজন মিলে আমাকে টেনে এসে মাঝখানে নিয়ে গেল এবং আমার স্টারটা খুলে ফেললো, মানে স্টার বলতেছি আমার যে অফিসারদের শাপলাটা খুলে ফেললো। শাপলাটা খুলে ফেলার সাথে সাথে তখন আমার মাথার মধ্যে আসলো দিস ইজ দ্য কোলিশন বিটুইন অফিসার্স অ্যান্ড সোলজার্স, তার আগে আমার মাথার মধ্যে আসেই স্যার। তো এই অবস্থায় তখন আপনি যেটা বললেন স্যার যে এক গ্রুপ আর দুই গ্রুপ, এটা আমার স্যার আমি স্যার পরবর্তীতে আমার পোস্টিং হয়েছিল RSUতে, রাইফেল সিকিউরিটি ইউনিটের ইস্টার্ন রেসপন্ডার হিসেবে, মানে সেকেন্ড ম্যান হিসেবে। তখন আমি ওই বিভিন্ন রকমের ওই স্টেটমেন্ট আমি দেখে পড়ছি, মানে মনে হয় মেজর জাহিদের স্টেটমেন্ট আমি এটা পেয়েছি যে প্রথম গুলিতে যিনি মারা যান তিনি হচ্ছেন কর্নেল কায়সার, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার্সের 8 লং কোর্সের অথবা 9 লং কোর্সের। ওনার গলায় গুলি লাগেন, উনি গলার সময় উনি একটা শব্দ করে ওঠেন, ওই সময় একজন সৈনিক বলছে এই কে মারলো, এটা তো মারার কথা ছিল না। মারার কথা ছিল, হ্যাঁ, তার মানে সৈনিকদের মধ্যেই বলা হচ্ছে যে এটা তো মারার কথা ছিল না, কে মারলো এটা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কে মারলো এটা, এই গুলি কে করলো মারবার জন্য। তো এটাতে আমরা স্যার একটা সিদ্ধান্ত, মানে আমি এটাতে স্যার আমি একটু রিসার্চ করছি স্যার, রিসার্চ করে আমি তখন আমার হয়েছে যে এখানে দুটো গ্রুপ ছিল। প্রথম গ্রুপ যারা আসছে তারা অ্যাপ্রিয়েট করার জন্যই আসছিল, তারা মারার কোনো উদ্দেশ্য ছিল না হয়তো বা, আদারওয়াইজ আমাকে মেরে ফেলতে ওই জায়গায় আমাকে এবং ওই নুরুল ইসলাম সাহেবকে বের করে নিয়ে গেল। তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে হয়তো হোস্টেজ করে রাখা। দ্বিতীয় গ্রুপ যারা আসছে, দ্বিতীয় গ্রুপের প্ল্যানটা প্রথম গ্রুপ জানতো না, আর জানলে ওই কথাটা বলতো না যে গুলি করলো কে। তার মানে যেটা মনে হচ্ছে যে আমরা তো জানি যে একটা অসন্তোষ ছিল বিডিআরের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যেন এই ভুল ধারণার মধ্যে না থাকি যে এটা খুব পিসফুল একটা সিচুয়েশনে ঘটনা ঘটে গেছে, ঘটনাতে একটা অসন্তোষ ছিল। সেই অসন্তোষকে ব্যবহার করেছে কোনো স্বার্থান্বেষী মহল। সেই স্বার্থান্বেষী মহল দেশি হতে পারে, বিদেশি হতে পারে, দেশি এবং বিদেশি মিলিয়ে হতে পারে। এই জন্য বলছি যে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী তারা সম্পূর্ণভাবে জানতেন যে ভিতরে কি হচ্ছে এবং অফিসারদের জীবন রিস্কের মধ্যে আছে, এটা জানা সত্ত্বেও তারা কোনো অ্যাকশন নেয় নাই। তারা সম্ভবত অপেক্ষা করছিলেন দ্বিতীয় গ্রুপ যাতে গুলি শুরু করে, সেই জন্যই বোধহয় শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী অপেক্ষা করছিলেন। না হলে এক গ্রুপ সৈন্যরা বলতো না যে গুলি করার তো কথা ছিল না, দ্বিতীয় গ্রুপ এসে গুলি করেছে। এখন আমাদের জানতে হবে এই দ্বিতীয় গ্রুপের লোকেরা কারা ছিল। এরা কি আসলেই বিডিআর সোলজার ছিল নাকি এরা অন্য কেউ ছিল, এবং অন্য কেউ ছিল কিনা এই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করবো। আমরা জাইদির কাছ থেকে শুনতে পাবো যে আরো কিছু লোক সেদিন ভিতরে ঢুকেছিল, তারা কারা তার পরিচয় আজ পর্যন্ত উদ্ঘাটন করা হয়নি। আমরা আলোচনা এগোলে বুঝতে পারবো। তো আপনাকে ওখান থেকে ধরে তারপরে নিয়ে গেল, নিয়ে কোথায় নিয়ে গেল?
স্যার আমাকে নিয়ে ওটা অনেকটা চ্যাংদোলা বলে স্যার, আমি তো হাঁটতে পারছিলাম না, হ্যাঁ চ্যাংদোলা করে নিয়ে গেল, নিয়ে যে বাসের মাঝখানে যখন গেল তখন আমার এটা খুলে ফেললো। খুলে ফেলার পরে একজন বলতেছিল যে যে কালো পরে, হ্যাঁ ওর বসন্তের দাগ আছে স্যার, হ্যাঁ ও খুব শক্তিশালী, ও বলতেছিল যে আমাকে বলতেছিল যে স্যার আপনাকে এমন জায়গায় নিয়ে যাব আপনি বাঁচলেও বাঁচতে পারেন, আচ্ছা এই কথা বলছিল। আরেকজন বলতেছিল যে স্যারকে আমরা আপনাকে আমরা কোয়ার্টার নিয়ে যাচ্ছি, ওদের মধ্যে একটু ইয়ে হলো, তখন বলতেছে না কোয়ার্টার না, আমরা এমন জায়গায় নিয়ে যাবো আপনি বাঁচলেও বাঁচতে পারেন। তখন তারা সিদ্ধান্ত নিল, দুইজন মিলে আমাকে নিয়ে গেল জেসাস কোয়ার্টার। আমি চিনতাম না স্যার, আমি আসছি হচ্ছে ফুলবাড়ি থেকে, দিনাজপুর ফুলবাড়ি, এদের কোথায় জেসাস কোয়ার্টার কোথায় কি কিছু জানতাম না, ওরা জেসিও জুনিয়র কমিশন জুনিয়র কমিশনার অফিসারদের কোয়ার্টার নিয়ে গেল। তারপর নিয়ে যে আমাকে একতলা থেকে দোতলায় নিয়ে গেল স্যার, দোতলায় গিয়ে প্রথম রুমেই ঢুকে দিল, রুমে ঢুকে দিয়েই তালা বন্ধ করে দিল। তা ঢুকে আমি দেখি যে ওই রুমে দুইজন ছেলে, একটা ছোট ছেলে একটা বড় ছেলে আছে ভিতরে, তারা বের হয়ে গেল, বের হয়ে যায় ওই দুইজনেই আবার তালা দিল আমাকে, তালা দিয়ে চলে গেল। তখন ইন্দামিতে আমার সব সমস্ত শরীর তো রক্তে সয়লাভ স্যার, মানে আরো রক্ত বের হচ্ছে, এদিকে আমার মানে টেনশন হলে আবার ইউরিনের চাপ আসে, তো পাচ্ছিলাম না। তখন আমি তাদেরকে ডাকলাম, ডাকার পরে বললাম যে আঙ্কেল আমাকে একটু ওয়াশরুমে আমাকে যেতে হবে, আমার রক্ত বের হচ্ছে, তুমি একটু আমাকে একটু হেল্প করো। তো ওরা আসলো, তখন যখন আসলো দরজা তালা খুলে দিল, তখন আমি বললাম যে আমাকে একটা লুঙ্গি দাও একটা গেঞ্জি দাও। তো ওরা দেখলো, এবং দেখার পরে বড় ছেলেটাও করলো কি স্যার, ও মানে ওই ছোট দুইজনে মিলে আমার ওই ইয়ে নিয়ে আসলো, কাপড় ভিজে নিয়ে আসে রক্ত মোছার জন্য, রক্ত মুছে দিল আর কি, এবং একটা ওই ইয়ে নিয়ে আসলো, পানি নিয়ে আসলো, কি বলে পানি নিয়ে আসলো, আর চানাচুর আর বিস্কিট। তো চানাচুর বিস্কিট খাবার নিয়ে আসছে স্যার, তো চানাচুর বিস্কুট খেতে আমার ভালো না, পানিটা খেলাম, পানিটা খাওয়ার সাথে সাথে আমার মানে কলিজা ঠান্ডা হয়ে গেল স্যার, এমন ভালো লাগলো যে খুবই ইয়ে হলো। তখন আমার ওই স্পেশালটা ওরা মানে মানে ইয়ে করছে আর কি, বুঝতে পারছে। তখন আমি তখন বললো, তখন আমাকে আবার ওয়াশরুমে নিয়ে গেল স্যার, ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে পরিষ্কার করলো, পরিষ্কার করে কাপড় চেঞ্জ করলাম, লুঙ্গি আর গেঞ্জি পরলাম, লুঙ্গি আর গেঞ্জি পরে আমি আবার ভিতরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তখন আমি বললাম যে আঙ্কেল আমার তো বারবার ওয়াশরুমে যেতে হবে, তোমার দরজাটা বন্ধ করো না আমার এই, তখন দেখলাম যে আর বন্ধ করলো না, দরজা খোলায় রাখলো। তো খারাপ ব্যবহার করেনি, ভালোই ব্যবহার করছে স্যার। তখন ওই ওদের ভালো ব্যবহার দেখে আমি আবার একটু হেল্প একটু চাইলাম যে বসতে দিলে সুবিধা জায়গা চান, অনেকে বলে, হ্যাঁ। তো এটা আমার পক্ষে প্রযোজ্য না, বাট আমার ইয়ে ছিল যে আমার বাসায় কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। তো আমি একটা কথা বলতে ভুলে গেছি স্যার, সেটা হচ্ছে যখন আমাকে ওই যে গাছের নিচে আমাকে যখন পিটাচ্ছিল, তখন আরেকটা আমার মোবাইল ছিল, একটা পার্সোনাল মোবাইল, একটা হচ্ছে অফিসিয়াল মোবাইল। এই অফিসিয়াল মোবাইলটা মনে হয় দরওয়ালের ভিতরে নিয়ে গিয়েছিল, আর পার্সোনাল মোবাইলটা আমার পকেটে ছিল, ওখান থেকে আরেকজন টেনে নিয়ে এই দুটো মোবাইল নিয়ে আমাকে বলার অর্থ হচ্ছে এই কারণে যে পরবর্তীতে আমি যখন RSU রাইফেল সিকিউরিটি ইউনিটে যখন সেকেন্ড ম্যান হিসেবে কাজ করি, তখন আমি মোবাইল ট্র্যাক করে ওই কারা কারা নিয়েছিল স্যার তাদেরকে আমি লোকেট করতে পারছি এবং তাদেরকে ধরতে পারছি স্যার, এবং তাদেরকে ধরে এবং ওই সময়ে দরবারের ভিতরে কারা কারা ছিল এবং বাইরে কারা কারা ছিল তাদেরকেও আইডেন্টিফাই করা যাবে। এটা একটা স্যার ক্লু দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আমরা মানে তদন্ত জানা যাবে। আচ্ছা, তারপরে আপনি ওই বাড়িতে থাকলেন, তো ওরা মোবাইল দিল আপনাকে? ওরা মোবাইল দিয়েছে স্যার, এবং বলছে স্ত্রীর সাথে কথা বলেছেন? হ্যাঁ। তো আমি তখন সাথে সাথে আমি আমার ওয়াইফের সাথে কথা বলি, হ্যাঁ ওয়াইফের সাথে কথা বলি, ওরা তো কান্নাকাটি করতেছিল স্যার, ইয়ে করতেছিল। তখন আমি আরেকটা তখন আগে করি স্যার, আমি ওই সময় আমি সাথে সাথে আমি নিজের মইন ট্রেনিং করি, নিজের মইনের নাম্বার আমার কাছে ছিল, আমার মাথায় মুখস্থ ছিল, মানে যে লাইব্রেরিতে আপনার সাথে হ্যাঁ আমার সাথে ছিল, সকালে কথা হয়েছে, শেখ হাসিনার বাড়ি দেখাশোনা করে, তাকে আবার ফোন করলাম, আমি আবার ফোন করলাম, আমি ফোন করে আমি জানালাম যে স্যার মানে ধরুন যেই স্যার বলছি তুই এখানে কিভাবে আসলি, তোর এখানে মানে এটা তো অ্যাবসার্ড, তুই কিভাবে এখানে চলে আসলি, কি বল ঘটনা কি। আমি যে ঘটনা পরে শুনিয়ে স্যার, আগে আপনি আমাকে মানে আমাকে এখান থেকে উদ্ধার করেন, আমি বাঁচানোর ব্যবস্থা করেন, আর ইয়েতে আর আমি তার আগে শুনে নিয়েছি এটা কার বাসা। তা আমি বললাম এটা হচ্ছে 24 রাইফেল ব্যাটালিয়নের গোফরানের বাসা, আমার সুবেদার গোফরান, সুবেদার বাড়িতে ছিলেন, ওই বাড়িটা ছিল সুবেদার গোফরানের, এই নামটাও মনে রাখা দরকার আমাদের, এরপরে আমরা আলোচনায় আসবো। তো